আওয়ামী লীগ শাসনামলে টিএফআই জেআইসি সেলে গুম নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে শুনানি আজ। এরই মধ্যে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ট্রাইব্যুনালে আনা হয়েছে 13 সেনা কর্মকর্তাকে। ট্রাইব্যুনাল ও আশেপাশের এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকেই কড়া নিরাপত্তায় পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে এই শুনানি হবে। এদিকে 13 সেনা সদস্যের পরবর্তী শুনানির দিন ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী এস.এম. আরিফ, যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, সেনা কর্মকর্তাদের শুনানির বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, সেই বিষয়ে আমাদেরকে জানাবেন। এখন থেকে আধা ঘন্টা আগে ঠিক 10টার দিকে এই ট্রাইব্যুনালে কিন্তু 13 জন যে সেনা কর্মকর্তা গ্রেপ্তার রয়েছেন তাদেরকে নিয়ে আসা হয়। আজকে যে শুনানিটি রয়েছে সেখানে আসলে পরবর্তী ধাপ কী হতে পারে সেটিতে আমরা যেটুকু জানতে পেরেছি যে আজকে যারা পলাতক আসামি রয়েছে, এখানে 13 জন বাদে যারা পলাতক আসামি রয়েছেন তাদের পক্ষে কিন্তু স্টেট ডিফেন্স লয়ার আজকে নিয়োগ দিতে পারেন ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনাল পক্ষ থেকে সেই আদেশটাও দেওয়া হতে পারে এবং যারা গ্রেপ্তার রয়েছেন তাদেরকে গ্রেপ্তার পরবর্তী যে গ্রেপ্তার হয়েছেন সেটি যে একটি নথি সেটি আদালতে আজকে উপস্থাপন করা হতে পারে। আর একটি বিষয় জানিয়ে রাখি, এরপরেই কিন্তু আসলে আমরা আনুষ্ঠানিক একটি বিচারের দিকে কিন্তু ধাবিত হবে। এই গুমের যে 2টি মামলা রয়েছে সেই মামলা এবং যে মামলা দুটি রয়েছে সেটি একটি হলো র্যাবের টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেলে বন্দীদের আটকে রেখে নির্যাতন সেটি মামলায় 17 জন, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 17 জনকে সেই মামলায় আসামি করা হয়েছে। এবং আরেকটি যে মামলা জয়েন্ট ইন্টারোগেশন সেলের গুমের বা মামলা, যেটিকে বলা হয় বন্দী রেখে নির্যাতনের মামলা, সেই মামলাতে বাকি যে কয়জন রয়েছেন 30 জনের মধ্যে তাদের বিরুদ্ধে এবং সেই মামলায় কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেও আসামি করা হয়েছে। এই 2টি মামলা আমরা গত 22 আগস্টের দিকে দেখেছিলাম। 22 অক্টোবরে গুমের এই 2 মামলায় আসলে 13 সেনা কর্মকর্তাকে আসলে হাজির করা হয়েছিল প্রথমবারের মতো এবং সেদিনকে কিন্তু গ্রেপ্তার দেখিয়ে ট্রাইব্যুনাল তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছিলেন। এবং এরপরে কিন্তু আজকে 20 তারিখ একটি দিন ধার্য করা হয়েছিল শুনানির জন্য, তবে 20 তারিখ সেই দিনটি হয়নি। সেই দিনটিতে পরিবর্তন করে 23 নভেম্বর, যেটি আজকের দিন, সেই দিনে আসলে শুনানি হওয়ার কথা। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আদালত জানে যে এই ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর এই ট্রাইব্যুনালের আদালত 11টার পর বসে, বিশেষ করে ট্রাইব্যুনাল 1-এর আদালত। সেখানে আসলে আমরাও যতটুকু জানতে পেরেছি যে সে ঠিক বেলা 11টার পরেই আজকে এই আদালত বসতে পারেন এবং শুনানি, যেটি বলেছি যে শুনানি হতে পারে। এবং এই আজকে যে ধাপটি রয়েছে সেখানে আমি যেটি আগেই বলেছি যে এই যে যারা পলাতক রয়েছে তাদের ক্ষেত্রে তাদের পক্ষে স্টেট ডিফেন্স লয়ার আজকে নিয়োগ দিতে পারেন ট্রাইব্যুনাল। তো এই ছিল আমার কাছে আসলে এখান থেকে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ট্রাইব্যুনাল থেকে শুনানির সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী এস.এম. আরিফ। সাম্প্রতিক ভূমিকম্প ও আফটার শকের ফলে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে আগামী 2 সপ্তাহ ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম বন্ধ হচ্ছে। কারিগরি বিবেচনায় আজ বিকেল 5টার মধ্যে শিক্ষার্থীদের হল থেকে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বুয়েটের বিশেষজ্ঞ পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক এবং প্রধান প্রকৌশলীর মতামত বিশ্লেষণ করা হয়। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শিমুল খান, যুক্ত হচ্ছে তার সাথে। শিমুল, ভূমিকম্প ও আফটার শকের কারণে আজ থেকে 2 সপ্তাহ ঢাবির সকল কার্যক্রম বন্ধ থাকবে। তো শিক্ষার্থীদের হল ত্যাগের বিষয়ে আর কি খবর আছে আপনার কাছে, আর তারা কি বলছেন আসলে সে সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। গতকাল এবং গত পরশুর যে ভূমিকম্প হয়েছে বাংলাদেশে, সেই ভূমিকম্পের কারণে প্রথমে যে ভূমিকম্পটি হয়েছিল 5.7 মাত্রার যে ভূমিকম্পটি, সেই ভূমিকম্পটিতে 10 জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছিলেন। সে জায়গা থেকে একদিন পরেই আবার
প্রায় দুবার ভূমিকম্প হয়। সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা কর্তৃপক্ষ রয়েছেন সেই কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত হয় যে প্রথম দিন ক্লাস যে পরীক্ষা এবং ক্লাস সেটি আসলে সাময়িক সময়ের জন্য স্থগিত করে, কিন্তু সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয় যে এই বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু ভবন ঝুঁকিপূর্ণ রয়েছে এবং বিশেষ করে জিয়া হল, মহসিন হলের যারা স্টুডেন্ট শিক্ষার্থী রয়েছে তারা বেশি আতঙ্কগ্রস্ত, কারণ এই হলের যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংগুলো অনেক আগের বিল্ডিং। সেই জায়গা থেকে ওই প্রথম দিনের যে ভূমিকম্প সেই ভূমিকম্পের ওই শিক্ষার্থীরা কেউ কেউ বেলকুনি থেকে লাফ দিয়ে আসলে আহত হয়েছেন, বেশ কিছু শিক্ষার্থী কিন্তু রয়েছেন। সেই জায়গা থেকে শিক্ষার্থীদের কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন 2 সপ্তাহের জন্য এই বিশ্ববিদ্যালয়ে সেটি বন্ধ করে দিয়েছে এবং শিক্ষার্থীদের এক প্রকার 2 সপ্তাহের ছুটি দেওয়া হয়েছে। সেই ছুটি আজকে বিকাল 5টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিয়ে রেখেছে। আমাদের সঙ্গে একজন শিক্ষার্থী রয়েছেন, আমরা একটু তার কাছে জানতে চাইবো যে প্রথম দিনের যে ভূমিকম্প সেদিন আসলে আপনি কোথায় ছিলেন, আপনার কাছে কেমন হয়েছে? অবশ্যই আতঙ্কগ্রস্ত ছিলেন। সে জায়গা থেকে আজকে আবার বিশ্ববিদ্যালয় প্রশাসন 15 দিনকে 2 সপ্তাহ ছুটি দিয়ে দিয়েছে। আপনারা কখন নাগাদ হল ছাড়বেন এবং আপনার ক্যাম্পাসে শিক্ষার্থীরা আহত হয়েছেন, আপনার বন্ধুরা আহত হয়েছেন, সেই জায়গা থেকে আসলে আপনি আতঙ্কগ্রস্ত কিনা? প্রথম দিন যখন শুক্রবার সকাল 10টায় ভূমিকম্প হয়েছিল তখন আমি বিজয় 71 হল রিডিং রুমে ছিলাম। তো যেহেতু নিচে ফ্লোরে ছিলাম অত বেশি অনুভব করতে পারিনি, তবে আমার ফ্রেন্ডরা যারা 10 তলার দিকে ছিল তারা ভূমিকম্পটা ভালোভাবে অনুভব করছিল। তবে নিচে একটু ট্রমাটা বেশি ছিল, কারণ সবাই যখন একসাথে দৌড় শুরু করছে তখন একটু আতঙ্কগ্রস্ত হয়েছিলাম আর কি। আর আজকে যেহেতু ক্যাম্পাস অফ আজকে থেকে 15 দিন, সুতরাং আজকে বিকেলে আমি চলে যাচ্ছি। আপনি কখন ক্যাম্পাস ছাড়বেন বা আপনার কাউকে ছাড়তে দেখেছেন কিনা? হ্যাঁ, আমার বন্ধু বান্ধব অনেকেই হল ছেড়ে দিয়েছে, আমিও আজকে বিকালে চলে যাব। শাওন, শুনছিলেন আসলে শিক্ষার্থীরা, আমিও সকালেই থেকেই এই ক্যাম্পাসে অবস্থান করি। শিক্ষার্থীরা, নারী শিক্ষার্থীরাও কাউকে হল ছাড়তে দেখেছে এবং নারী শিক্ষার্থীদের সাথে আমার কথা হয়েছে, তারাও বলছে যে এই যে আতঙ্কগ্রস্ত আসলে কখন কোন দুর্ঘটনা ঘটে যায় সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে এবং যারা শিক্ষার্থীরা রয়েছেন, অন্যান্য হলের শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীরাও কিন্তু হল ইতিমধ্যে ছেড়ে দিয়েছেন এবং কেউ কেউ দুপুরের পরে হল ছেড়ে দিবে। শাওন, এই ছিল আমার কাছ থেকে বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ আপডেট। শাওন। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হল থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শিমুল খান। চট্টগ্রাম নগরের চকবাজার প্যারেড মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচনকে ঘিরে লেভেল প্লেইং ফিল্ড নেই এমন অভিযোগ তুলেছেন বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচন হতে হবে, না হলে দেশের সংকট তৈরি হবে। একই সাথে নির্বাচন দিবসে গণভোট চান না জানিয়ে তিনি সতর্ক করে বলেন, একই দিনে গণভোট হলে পরিস্থিতি জেনোসাইডের দিকে যেতে পারে। গতকাল সন্ধ্যায় আল জামিয়াতুল ইসলামী মাদ্রাসায় মাহফিল ও সংগঠনের বিভিন্ন সভায় যোগ দিতে তিনি চট্টগ্রামে আসেন। আপনারা যেন কালোকে কালো বলতে পারেন, নিঃসংকোচ এই বলার পথে যেন কেউ আপনাদের কণ্ঠ রুদ্ধ করতে না পারে। জাতির পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আওয়ামী লীগের হাতে কোনোদিন গণতন্ত্র নিরাপদ ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর মঈন খান। শনিবার চাঁদপুর কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে কচুয়া উপজেলা বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, আওয়ামী লীগের হাতে কোনোদিন গণতন্ত্র নিরাপদ ছিল না, যে কারণে আজকে তারা বাধ্য হয়েছে গণতন্ত্রকামী বাংলাদেশের মানুষের কাছে লজ্জায় মাথা নত করে দেশ থেকে পালালেন। রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। শনিবার রাত 10টার দিকে এই সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। জানা গেছে রাতে 2 পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে কাজ করছে। চকবাজার থানার পরিদর্শক তদন্ত আবুল খায়ের জানান,
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টাঙ্গাইলের ভুয়াপুরের গোবিন্দাসী খালটি একসময় আশীর্বাদ হলেও এখন পরিণত হয়েছে অভিশাপে। নৌকা চলাচলে খালটি দখল আর দূষণে এখন পরিণত হয়েছে মরা খালে। বন্যার সময় উপচে পড়া পচা পানি প্রবেশ করে লোকালয়ে পানি জমে জন্ম নিচ্ছে এডিস মশার লার্ভা। বারবার খাল খননের দাবি উঠলেও টনক নড়েনি কর্তৃপক্ষের। এদিকে খাল খননে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। প্রতিনিধি আনিস খানের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। দখল আর আবর্জনায় মরা খালে পরিণত হয়েছে টাঙ্গাইলের ভূঁইয়াপুর উপজেলার গোবিন্দাসী খাল। খানুরবাড়ি যমুনা নদীর পূর্ব পাড় থেকে আমুলা পর্যন্ত বিস্তৃত এই খাল দিয়ে একসময় চলাচল করত বড় বড় পালতোলা নৌকা। বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানের মালামাল আনা নেয়া ও যাতায়াত করত নৌকায়। কালের পরিক্রমায় স্থানীয়রা দখল বাণিজ্যে মেতে ওঠায় শুরু হয়ে গেছে খালটি। খালের জায়গায় অবৈধভাবে নির্মাণ করা হয়েছে ঘরবাড়ি, দোকানপাট সহ নানা স্থাপনা। কিছু জায়গা পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। ফলে পানির গতিপথ বন্ধ হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে তলিয়ে যায় ঘরবাড়ি ও বাজার। পচা আবর্জনা, নোংরা পানির দুর্গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ, পাশাপাশি জন্ম নিচ্ছে এডিস মশার লার্ভা। আমরা এক সময় এই খাল দিয়া নৌকা দন নিয়ে একদম আমরা ধবন্ত যাতায়াত করছি। এখন দুই দিক থেকে চাপা দেয়, খালটা বন্ধ হেলাই দিচ্ছে। আমরা চলাফেরা করা খুব অসুবিধা গেছে। ঘর বাড়িতে পানি ওঠে, অথবা এই বাজারের যে সকল আশেপাশের লোকজন আছে সেই লোকজনের বাড়ি ঘরে পানি ওঠে। পানি উঠে আমাদের যাতায়াত, বর্ষা মাসে যাতায়াতের জন্য কষ্ট হয়। সেচ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় প্রভাব পড়ছে কৃষি জমিতে। অনাবাদি রয়ে যাচ্ছে জমি, নষ্ট হচ্ছে ফসল। বিভিন্ন সময় খাল খননের দাবি উঠলেও প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়নি বলছেন স্থানীয়রা। যখন যাওয়া আসা করি তখন আমাদের মুখে হয়তো রুমাল অথবা মাস্ক পরে আমাদের পরিধান করতে হয়। এত দুর্গন্ধ এখানে। আর এখানে এই যে বাসা বাড়ি এগুলো করছে, যতগুলো মল আছে সবার মধ্যে ফালানো হয়। জেলা প্রশাসকের কাছে, টাঙ্গাইল জেলা প্রশাসকের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে অতি দ্রুত এই খালটা যাতে সংস্কার করা হয়। এদিকে খাল পুনরুদ্ধারে প্রাথমিক কাজ শুরু হয়েছে। দ্রুতই দখলমুক্ত করার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। সরকারি সার্ভেয়ার দিয়ে এটি সার্ভে করে এটা চিহ্নিতকরণ করে এবং সরকারি যে খালের অংশটি সেটি শনাক্তকরণ করে এটি আমরা আইনানুগভাবে উচ্ছেদের কার্যক্রম গ্রহণ করব। খাল খননের মাধ্যমে উচ্ছেদ হবে অবৈধ দখলদারিত্ব, দুর্ভোগ লাঘব হবে এলাকাবাসীর, এমনটাই প্রত্যাশা সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। কোনো প্রকার নোটিশ ছাড়াই উচ্চতর গ্রেড বিষয়ক জটিলতায় মুন্সিগঞ্জ সদরের 43টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 63 জন সহকারী শিক্ষকের বেতন হঠাৎ বন্ধ হয়ে গেছে। গত অক্টোবর মাসে বেতন না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে তারা পড়েছেন চরম ভোগান্তিতে। সমস্যা সমাধানে কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। প্রতিনিধি শেখ মোহাম্মদ রতনের তথ্য ও ভিডিও চিত্রে আফজাল হোসেনের রিপোর্ট। 2008 ও 2009 সালে 63 জন শিক্ষক মুন্সিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পান। তাদের নিয়োগ প্রাপ্তির 10 বছর পূর্তিতে যথাক্রমে 2018 ও 2019 সালে তারা উচ্চতর গ্রেডে উন্নীত হন। দীর্ঘদিন বেতন ভোগ করলেও সম্প্রতি পূর্ব ঘোষণা কিংবা লিখিত কোনো নির্দেশনা ছাড়াই হঠাৎ বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে সদরের 43টি প্রাথমিক বিদ্যালয়ের 63 জন সহকারী শিক্ষক বেতন উত্তোলন করতে পারেননি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে গেলেও কবে তারা বেতন পাবেন তারও কোনো সমাধান দিতে পারছেন না তারা। এতে শিক্ষকদের পরিবারে বর্তমানে চলছে অমানিসার অন্ধকার। উপজেলা শিক্ষা অফিস বলে ডিপিও মহোদয়ের এক চিঠির আলোকে আমরা সে বেতন বন্ধ করে দিয়েছি। আমরা যখন জেলা শিক্ষা অফিসারের নিকট যাই তখন তিনি বলেন যে এজি অফিসের একটি পত্রের আলোকে আমাদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের তো একটা পূর্ববাণী জানাতে পারতো লিখিতভাবে বা কোনোভাবে আমাদের আগে নোটিশ করতে পারতো, যেই কারণে বেতনগুলো বন্ধ হয়েছে। বেতন বন্ধ হয়ে যাওয়াতে আমার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভুক্তভোগী শিক্ষক শিক্ষিকারা অভিযোগ করেন শিক্ষকদের সাথে কোনো আলোচনা করা হয়নি, লিখিত নোটিশও দেওয়া হয়নি। বেতন বন্ধ হয়ে যাওয়াতে আমাদের সংসারে যে যাবতীয় খরচ এটা একটা আমাদের নির্ধারণ করাই থাকে প্রতি মাসে। তাছাড়া আমার একটা লোন আছে, সেক্ষেত্রেও আমার বর্তমানে সমস্যা হচ্ছে, অনেক বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। দেখা যায় সংসারের খরচ প্লাস সব দিক মিলিয়ে আমরা খুব ভোগান্তিতে আছি। এ বিষয়ে জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অডিটর মেহেদি হাসান শরীফ জানান তাদের বেতন আটকে রাখা হয়েছে চিঠির কারণে। আর গ্রেড বিষয়ক সমস্যার সমাধান হলে ওই শিক্ষকরা আগের গ্রেডে নিয়মিত বেতন পাবেন বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। অর্থ মন্ত্রণালয় এবং সিজিএ কার্যালয়ের চিঠির প্রেক্ষিতে, সেই নির্দেশনার প্রেক্ষিতে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে এবং সকল প্রমাণও জেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং উপজেলা শিক্ষা অফিসে প্রেরণ করা হয়েছে। যদি ওনাদের বেতনকে আমরা সঠিকভাবে দিতে নেই তাহলে ওই টিচাররা
তাদের ওই আবার নতুন করে ফিক্সেশন করতে হবে, করে তাদেরকে আপগ্রেড করার পর আবার এখানে বেতন সাবমিট করতে হবে। এছাড়া যদি আমি সাবমিট করতে নেই তাহলে ওদের বেতনগুলো সঠিক বেতন যাবে না এই মুহূর্তে। দ্রুত এই সমস্যার সমাধান করে 63 শিক্ষকের বেতন সচল করার দাবি ভুক্তভোগী সহ সকল সহকারী শিক্ষকের। আফজাল হোসেন, মাই টিভি। মাদারীপুরের কালকিনি উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে এখন শোভা পাচ্ছে আমনের সোনালী ধান। যতদূর চোখ যায় শুধু সোনালী ফসলের সমারোহ। তবে মৌসুমের শুরুতেই ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ কৃষকরা বলছেন উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। বিস্তারিত জুবাইর রহমানের রিপোর্টে। দুচোখ মেলে তাকালে দিগন্ত জুড়ে সবুজের সমারোহ, আর তার মাঝেই সোনালী ধানের শীষ দোল খাচ্ছে বাতাসে। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর মাদারীপুরের কালকিনিতে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। নতুন উচ্চ ফলনশীল ব্রি ধান 103 চাষ করায় উৎপাদন খরচও কম লেগেছে পানি, সার ও কীটনাশক। ফলে ফলন ভালো হওয়ায় কৃষকের চোখে মুখে সন্তুষ্টির হাসি। আমরা কৃষি অফিসের থেকে ধানের বীজ এবং সার পাইছি। এই বছর আমরা ধানের চাষ করছি, বিধান 103 ধান চাষ করছি, এটার সাথে অন্যান্য আরো জাতের ধান চাষ করছি 7 বিঘা জমি। বাড়ির আঙিনায় নতুন ধান ঘরে তোলার উৎসবে গ্রামীণ জনপদ মুখরিত। তবে মৌসুমের শুরুতেই ধানের ন্যায্য দাম নিয়ে কৃষকদের মনে দেখা দিয়েছে শঙ্কা। কৃষকদের অভিযোগ, বাজারে ন্যায্য দাম না থাকায় উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে। আমরা 22 মণ ধান হয়েছে আমার বিঘা জমিনে। আমার আবহাওয়া ভালো ছিল, বাজারের অনুকূলে একটু দাম ভালো হইলে আমাকে কৃষকের একটু ভালো হইতো। এদিকে উপজেলা কৃষি বিভাগ বলছে নতুন উচ্চ ফলনশীল আমন ব্রি ধান 103 জাত সম্প্রসারণের জন্য কাজ করছেন তারা। একই সাথে কৃষক যেন ন্যায্য দাম পান সেই চেষ্টাও করা হচ্ছে। আগামীতে এর আবাদ যাতে মাঠে ব্যাপকভাবে সম্প্রসারণ হয় এই লক্ষ্যে আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। কৃষি বিপণন অধিদপ্তরকে আমরা অনুরোধ জানাবো যাতে কৃষকদেরকে সরাসরি বাজারের সাথে সংযোগ করিয়ে দেয় এবং কৃষক তার ন্যায্য মূল্য পায়। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। এবারে গ্রাম বাংলার খবর। পঞ্চগড়ে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। গত কয়েকদিন ধরে ভোর থেকে সকাল পর্যন্ত হিমেল হাওয়া আর উচ্চ আর্দ্রতার কারণে জেলা জুড়ে শীতের উপস্থিতি স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। সকাল 6টায় তেঁতুলিয়ায় আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল 97%। তবে ঘন কুয়াশা না থাকায় দৃশ্যমানতা স্বাভাবিক ছিল। হালকা কুয়াশার পর সকালে ঝলমলে রোদের দেখা মিলেও প্রচণ্ড আর্দ্রতা আর হিমেল বাতাস শরীরে বাড়তি শীতের অনুভূতি দিচ্ছে। অন্যদিকে শনিবার একই সময় তেঁতুলিয়ার তাপমাত্রা ছিল 14.7 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল 99%। নারায়ণগঞ্জের বন্দরে একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে 6 জন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে বন্দর থানার মদনগঞ্জ এলাকায় মদনগঞ্জে বসুন্ধরা সিমেন্ট কারখানায় এই দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল আল আরেফিন বলেন, বয়লার রুমে চুল্লিতে কয়লা দেওয়ার সময় উত্তপ্ত কয়লা ছিটকে কয়েকজনের শ্রমিকের গায়ে পড়ে। এতে 6 জন দগ্ধ হয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। টাঙ্গাইলের ঘাটাইলে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে বাবা নিহত হয়েছে। শনিবার উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আরশেদ শেখ, তিনি ওই গ্রামেরই বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানান, আরশেদ আলীর সঙ্গে ছেলে আসলাম শেখের প্রতিনিয়ত ঝগড়া লেগেই থাকত। পারিবারিক কলহের জেরে ধরেই শনিবার বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে আসলাম শেখ বাঁশের লাঠি দিয়ে আরশেদ শেখের মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার রাত 3টার দিকে এই ঘটনা ঘটে। জানা যায়, মুখোশধারী প্রায় 15 জনের একটি ডাকাত দল বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বাড়ির মালিক সিরাজুল ইসলাম খোকাকে বেঁধে ডাকাতরা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। ডাকাতির সময় বাধা দেয় সাদ্দাম নামে এক যুবককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাছের হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করা হয়। ঘটনার পরে খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করতে আসে। শব্দ হওয়ার পরে আমি দরজা খুলে বাইরে বেরিয়েছি। ওখানে একটা লোক দাঁড়িয়ে রয়েছে। আমি প্রথম মনে করছি যে চোর আছে।
দিনাজপুরের পার্বতীপুরে বিএনপির নেতাকর্মীদের নিয়ে যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রামপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে গতকাল কেন্দ্রীয় বাস টার্মিনালে এ সভা আয়োজন করা হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এজেডএম রেজাউনুল হক, বিএনপির উপজেলা সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেসুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান, স্বপন সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম বলেছেন, বিএনপির ক্ষমতায় এলে নারী শিক্ষা ও নারীদের সার্বিক উন্নয়নের সর্বাত্মক উদ্যোগ নেওয়া হবে। শনিবার ফরিদপুরের নগরকান্দার শহীদ আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মহিলা দল আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি বলেন, বিএনপির ক্ষমতায় গেলে প্রতিটি কৃষক পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, যা পরিবারের নারী সদস্যদের হাতে দেয়া হবে। আগামীতে এদেশে আর কোনো দিন ডামি নির্বাচন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 আসনে সাজানো নির্বাচনে কেউ জয়ী আর কেউ হতে পারবে না। গতকাল বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণে গোপালগঞ্জ 2 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর KM বাবর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সমাবেশে জেলা বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যোগদান করেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খুনি হাসিনার পতন হয়েছে এবং সে একটি পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জুলাই আগস্টের পর মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে। এই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত ও ন্যায়নিষ্ঠ বাংলাদেশ হবে। শনিবার নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরাম আয়োজিত ছাত্র যুব উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি MA মান্নান বলেছেন, যদি ধানের শীষ প্রতীক থেকে নির্বাচিত হতে পারে তাহলে দুর্নীতিবাজ, চাঁদাবাজ চক্র এবং বালুমহলের অবৈধ কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। শনিবার নবীনগর হাই স্কুল মাঠে তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রতীককে বিজয়ের পথে এগিয়ে নিতে বিশাল এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নবীনগর পৌর বিএনপির সভাপতি ওবায়দুল হক লিটনের সভাপতিত্বে সমাবেশের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু। বাংলাদেশের কোটি মানুষের প্রত্যাশা ইসলামী দলগুলো একসাথে দেশ পরিচালনা করুক। দেশের প্রায় 80% মানুষ এখন ইসলামিক দলকে ক্ষমতায় চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় আমির শাইখুল হাদিস আল্লামা হাবিবুল্লাহ মিয়াজি। শনিবার ফরিদপুরের সালথায় দলটির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদিন বকলু মিয়ার আয়োজিত সকল ইসলামী দলের সাথে দেশের বর্তমান পরিস্থিতিতে ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম 16 বাঁশখালীতে বিএনপির জনসভায় ধানের শীষের মনোনয়ন বদলের দাবিতে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জলদি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই জনসভায় তৃণমূল, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা লিয়াকত আলী। এ সময় বলেন, বিএনপির প্রতিটি আন্দোলনে বাঁশখালীর মানুষ তার পাশে থেকেছে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এই জলদি মাঠে, যে মাঠ দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় মাঠ, এই মাঠে বিশ্ব হেপাটাইটিস টেস্টিং সপ্তাহ উপলক্ষে সিলেটে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ। সকালে সিলেট শহরতলির বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসব কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্য ছিল সচেতনতামূলক র্যালি, সেমিনার এবং সম্পূর্ণ বিনামূল্যে হেপাটাইটিস বি ও সি পরীক্ষা। সেমিনারের সূচনা বক্তব্য রাখেন ডক্টর তৌফিক রহমান চৌধুরী। মূল বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলী।
ময়মনসিংহের গৌরীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় সভাপতি ও ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নুরুল হক। এ সময় ময়মনসিংহ জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক শাহনাজ পারভিন শম্পা, মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদস্য জালাল আহমেদ আকন, উপজেলা যুবদল নেতা বাহালুল মুন্সি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক উপস্থিত ছিলেন। সুস্থ কর্মপরিবেশ, শক্তিশালী টিম স্পিরিট এবং ইতিবাচক সংস্কৃতি গঠনের লক্ষ্যে গাজীপুরে টঙ্গীতে মজুমদার গ্রুপ আন্তঃ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীর বালুর মাঠে খেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ সাজ্জাদ। খেলায় প্রধান অতিথি ছিলেন গ্রুপের চেয়ারম্যান সাইদুল হক মজুমদার। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ইনাম মোহাম্মদ এসাস, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম, রায়হান আলী, সুজন সহ অন্যান্য নেতৃবৃন্দ। চট্টগ্রামের সাবেক হিলিওদের পুনর্মিলনী 2025 এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর আগারবাদস্থ একটি রেস্টুরেন্টে প্রাক্তন সভাপতিদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর মোসলে উদ্দিন আহমেদ অপু। জেলা প্রাক্তন সভাপতি ফোরামের সভাপতি লায়ন্স কামরুল ইসলামের পারভেজের সভাপতিতে সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মঞ্জুরুল আলম, পুনর্মিলনী ফোরাম 2025-এর চেয়ারম্যান গাজী শহীদুল্লাহ, লায়ন্স হেলাল উদ্দিন, রফিকুল হাসান মানিক ও লায়ন্স আবু নাসির রনি উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা পরিচালনা করেছে কালিয়াকৈর উপজেলা বিএনপি। শনিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকা থেকে এই কর্মসূচি উদ্বোধন করেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি হেলাল। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিপলু বক্সি সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। চট্টগ্রাম 13 আসনে বিএনপির ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় মাথায় নিয়ে বিক্ষোভ মিছিল করেছে তৃণমূল নেতাকর্মীরা। বিকেলে চায়না ইপিজেড এলাকায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে হাজারো নেতাকর্মী অংশ নেন। তারা দ্রুত মনোনয়ন বাতিল করে ত্যাগী কাউকে ধানের শীষ প্রতীককে মনোনীত করার দাবি জানান।